আমি আবার ফিরে আসি, তো এর নিজস্ব ক্ষমতা নাই, তারপরেও মিথ্যাচার করছে যে ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে সেখানে নাকি সম্পত্তি তার হয়ে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আপনারা ক্লিয়ার হলো তো ভাই? দ্বিতীয় যেটা বলছে, ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি যে অর্ডারটা দিয়ে দেবে সেই অর্ডারটাই ফাইনাল অর্ডার। ধরুন এই জায়গাটা ওয়াকফ বোর্ডের সাথে জায়গার মালিকের লড়াই চলছে, জায়গার মালিকের সমস্ত কাগজ থাকার পরেও যদি ওয়াকফ ট্রাইব্যুনাল বলে দেয় এটা ওয়াকফ বোর্ডের, তাহলে এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টেরও নাকি ক্ষমতা নাই এই জায়গাটা এই মালিক ফিরে পাওয়ার। বুঝতে পারছেন? এই ধরনের আইন আছে। কদিন আগে দেখলেন না, পার্লামেন্টে থেকে আইন পাস হয়েছে দুটো কক্ষ থেকে, সেই আইনটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়লো আমাদের মামলা করাতে। তাহলে একটা ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডারটা সর্বোচ্চ পাওয়ার হয়ে যেতে পারে কি? এটাও একটা মিথ্যাচার। সংবিধানের আর্টিকেল 226 এ বলা আছে এই ট্রাইব্যুনালের অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে, কিন্তু এটাও মিথ্যাচার করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা করছে। আর একটা ভুল কি বার্তা ছড়াচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকফ আইন আছে, হিন্দুদের জন্য নাই, তাহলে ওয়াকফ আইনটা তুলে দেওয়া হোক। আচ্ছা, আপনাদের মনে হয় ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, শুধু মুসলমানদের জন্য আইন থাকবে, হিন্দুদের জন্য আইন থাকবে না, শিখেদের জন্য আইন থাকবে না, খ্রিস্টানদের জন্য আইন থাকবে না, পার্সিদের জন্য আইন থাকবে না, এরকম মনে হয় আপনাদের? এই একটু আগে কোন মন্দিরের কথা বলছিলাম, জগন্নাথ মন্দির। একটু বোঝানোর জন্য বলি, ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি আছে সেটা একটাই আইন আছে, ওয়াকফ আইন। আর বাকি যেগুলো আছে ভিন্ন ধর্মের, যদি আমি হিন্দু ভাইদের বলি, জগন্নাথ মন্দিরের একটা টেম্পল অ্যাক্ট আছে, কাশী বিশ্বনাথ মন্দির আছে সেখানে আলাদা আইন আছে, তামিলনাড়ুতে হিন্দু ধর্মীয় যত সম্পত্তি আছে তার রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, কর্ণাটকাতে হিন্দু ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা করে আইন আছে। সমস্ত ধর্মের মানুষের আইন আছে। শিখ ভাইদের গুরুদুয়ারা যে আছে না সম্পত্তি, গুরুদুয়ারা আছে তো, ওর তো অনেক সম্পত্তি আছে, ওইটা রক্ষণাবেক্ষণ কিভাবে করবে আলাদা আইন আছে। পার্সি ভাইদের তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আইন আছে। বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আলাদা আইন আছে। সমস্ত ধর্মের সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করবে আলাদা আলাদা আইন আছে। এবার অনেক আইন আছে কি পুরো দেশের জন্য একটা, যেমন খ্রিস্টানদের জন্য দেশের জন্য এক, মুসলমানদের পুরো দেশের একটা আইন, হিন্দু ভাইদের কি আছে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে আইন আছে, আইনের বাইরে কিছুই নেই। এটাও একটা মিসগাইড করা হচ্ছে। এবার আসা যাক কেন আমরা কেন এই আইনের বিরোধিতা করছি। মোদি বলছে আপনার ভালো চাই, মোদি বলেছে আপনার ভালো চাই, মানে মুসলমান মহিলাদের ভালো চাই, মুসলমান বিধবাদের ভালো চাই, মুসলমান গরিবদের ভালো চাই, মুসলমান বাচ্চাদের পড়াশোনা বা এর জন্য ভালো চাওয়ার জন্য এই আইনের সংশোধনী করেছে। মোদি বলেছে ভালো চাই মুসলমানদের, আমি তো অবাক হয়ে গেছি ভাই। মোদি মুসলমানদের ভালো চেয়েছে, যে মোদির আমলে ডাল ভাত খাওয়ার সমর্থ নাই সে নাকি ফ্রিজের মধ্যে গোমাংস রেখেছে, পিটিয়ে মেরে দিয়েছে। বুঝতে পারছেন না? সেই মোদি মুসলমানদের ভালো চেয়েছে। আগে একটা মাইন্ড ক্লিয়ার করে রাখুন, মোদি না মুসলমানের ভালো চাই, মোদি না হিন্দুর ভালো চাই। মোদি কার ভালো চাই? শিল্পপতিদের ভালো চাই। মোদি ভালো চাই পুঁজিপতিদের, যাদের মাল আছে মোদি তাদের ভালো চাই, আর যাদের মাল নেই সেই গরিব হোক হিন্দু হোক আর মুসলমান তাদের মোদি কোনোদিনের জন্য ভালো চাইনি। কেমন ভালো চাইনি প্রমাণ আমি আপনাদের এক্ষুনি দিয়ে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে কেমন ভালো চাই একটু শুনে নিন। এতদিন পর্যন্ত ওয়াকফের আইন ছিল যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে, ঠিক আছে, আইন ছিল। মোদি মুসলমানদের ভালো চেয়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করো, মানে এর সম্পত্তি বিক্রি করে দাও, খেয়ে নেওয়া করে দাও, সেটা কমিয়ে 6 মাস করেছে। এটা মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলেন? এর জোরে বলেন। যদি মোদি মুসলমানদের ভালো চাইতো 2 বছরটা বাড়িয়ে 12 বছর করতো, যে ওয়াকফ সম্পত্তির দিকে তাকাবি না, মুসলমান গরিবদের মহিলাদের বিবাহের জন্য, মুসলমান ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, মুসলমান লোকের ব্যবসা বাণিজ্যের জন্য ওখান থেকে অর্জিত টাকা দিয়ে তারা ওখানে খরচ করে, যে টাকা থেকে তারা খরচ করে, সুতরাং ওয়াকফ সম্পত্তিকে কেউ তাকাবে না। যে দুর্নীতি করবে তার 2 বছরের পরিবর্তে 12 বছর জেল দিয়ে দেবো। যদি এটা করতো নওশাদ সিদ্দিকী স্টেজে দাঁড়িয়ে মোদির নামে জয় ধরে দিত।
করেছে কি উল্টে দুর্নীতি বেশি করে করো, 6 মাস টাইম দিয়ে দিয়েছে, জেল ফেল খাটবে সব মাফ হয়ে যাবে হয়তো, বুঝতে পারছেন? এবার আসা যাক কি উপকার করেছে। এই ওয়াকাফ সম্পত্তি থেকে যে টাকা আসে তার 7% ওয়াকাফ বোর্ডে জমা হয়। ওই 7% জমা হয়ে টোটাল 32টা ওয়াকাফ বোর্ড আছে ভারতবর্ষে, ওতে জমা হয়ে ওই ওয়াকাফ বোর্ড থেকে গরিব মহিলাদের বিবাহের জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য, ব্যবসায় সাপোর্ট দেওয়ার জন্য, বিভিন্ন ভাবে জিরো সুদে লোন দেওয়া, এই সব কাজ কামগুলো হতো। যদিও এখন হয়নি, মমতা ব্যানার্জি আমরা সব নিজেরাই খেয়ে ফেলছে। আমি এখানে একটা কথা বলে যাচ্ছি, হিন্দু মুসলিম নির্বিশেষে শুভেন্দু বাবু দেখবেন এই প্রশ্নটা তোলে না। আমি আশা করছি এটা শুভেন্দু বাবুর কাছে পৌঁছাবে, শুভেন্দু বাবু এই প্রশ্নটা তুলবে। কারণ আমি বলছি এটা যে আমি অবাক হয়ে গেছি, আমি তথ্য আমার মাথায় ঢোকেনি। বলা হচ্ছে ওয়াকাফ বোর্ডের মাধ্যমে ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ওয়াকাফ সম্পত্তি থেকে ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ভালো কথা। আবার আমরা আত্মীয়াই করেছি 1 বছরে ওয়াকাফ বোর্ড কত ইনকাম করে, সেখানে দেখা যাচ্ছে 1 কোটি টাকাও নয়। ক টাকা? 1 কোটি টাকাও ইনকাম নয়, কিন্তু ইমাম ভাতা প্রায় 150 কোটি টাকা 1 বছরে যায়। তাহলে বাকি টাকাগুলো আসছে কোথা থেকে জানতে হবে না ভাই? তাহলে শুভেন্দু অধিকারী এই বিষয়টা তোলেনি কেন? উনি জানেন না কি দাদা দিদির একটা কোনো জায়গায় কোনো একটা ভালো লেভেলে একটা সেটিং হয়ে আছে, এটা আপনারা প্রশ্ন করবেন, তৃণমূলের বন্ধুদের বলবেন যে ওয়াকাফ বোর্ডের 1 বছরে ইনকাম 1 কোটি টাকার কম, আর ইমাম ভাতা প্রায় 1 বছরে 150 কোটি টাকা খরচ আছে। তাহলে টাকাগুলো আসছে কোথা থেকে? হয় ইনকাম কম দেখাচ্ছ, ওই ব্যাকডোর থেকে দেখাচ্ছ, আর নাহলে অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ইমাম ভাতাতে চালাচ্ছ। সেটা ক্লিয়ার করা দরকার তো ভাই। আচ্ছা আসা যাক, এই যে 1 কোটি টাকা বললাম ইনকাম কিভাবে হয়? যে সম্পত্তিগুলো আছে, মোতোয়াল্লি হয় না সম্পত্তিতে, একটা ডাইরেক্ট ওয়াকাফ বোর্ড ম্যানেজমেন্ট করে, আর একটা মোতোয়াল্লি দ্বারা ম্যানেজমেন্ট হয়। যেটা মোতোয়াল্লি দ্বারা হয় সেই সম্পত্তি 1 বছরে যা ইনকাম হয় তার 7% ওয়াকাফ বোর্ডে যায়, সব 7% গিয়ে জমা হয়, ওইটা 1 কোটি টাকা মতো হচ্ছে। ওই টাকা থেকে বিভিন্ন কাজে খরচ হয়। মোদি ওই বোর্ডটাকে দুর্বল করছে, ওই বোর্ডে না বেশি টাকা যায়, সেজন্য 7%টা কমিয়ে 5% করছে। তো মোদি তো দরকার ছিল, মোদিজির দরকার ছিল 7% এর জায়গায় 14%, 14%। কারণ যত টাকা থাকবে তত গরিব ছেলেরা পড়াশোনার জন্য টাকা পাবে, যত ওর ভিতরে টাকা থাকবে তত মহিলাদের বিবাহের জন্য খরচ পাবে, যত ওর ভিতরে টাকা থাকবে ওই বোর্ড যত বিত্তশালী হবে, মানুষ তত উপকৃত হবে। তা না করে 7% থেকে নামিয়ে 5% করে দিচ্ছে। উপকার করলো না অপকার করলো ভাই? ক্ষতি করলো, ক্ষতি করলো। এইটা যদি ছোট্ট ছোট্ট ক্ষতি, এবার একটু বড় দিকে যাই। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা আছে, অনেক আইন আছে, আইনে বলা আছে কোন একটা আপনার কি এনার্জি লস হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি ভাই। তাহলে কটা বাজে? আমি আর 2 থেকে 5 মিনিট করে দেবো। এগুলো আপনাদের জানা দরকার, এগুলো জানা দরকার। কারণ এইগুলো নিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে যাচ্ছে। আশা করছি আজকে যেগুলো বলছি ক্লিয়ার হচ্ছে তো।